নমস্কার। আজকের আলোচনা কেতু গ্রহকে নিয়ে। আমরা আজকের এই ভিডিওতে একটু বুঝে নেওয়ার চেষ্টা করব যে কেতু গ্রহ এই প্ল্যানেটটাকে আদৌ কি বাস্তবে এর কোনো অস্তিত্ব রয়েছে কিনা, কোনভাবে এই প্ল্যানেটটি থাকলে পরে সেই ভাব থেকে আমরা কেমন ধরনের রেজাল্ট পেতে পারি, সেটি আমাদের ফেভারে যাবে কি আমাদের অশুভত্বটাকে আরও বেশি প্রকট বা বাড়িয়ে তুলবে। আজকের আলোচনা মূলত এই বিষয়ের উপরে, বিশেষ করে যারা জ্যোতিষচর্চা করেন না তারাও আমার মনে হয় এই ভিডিওটি শুনলে পরে তারা উপকৃত হবেন। কেন? তারা যদি এইটুকু জেনে রাখুন যে আপনার 12টি ভাবের মধ্যে কোন ভাবে কেতু রয়েছে, তাহলে সেইভাবে কেতু থাকলে পরে আপনার ভবিষ্যতে আপনি কি কেমন ধরনের ফল পেতে পারেন কেতুর থেকে বা সেই ভাব থেকে, সেটি একটি আপনাদের কাছে জানা থাকলো। এটা একটা আপনাদের পক্ষে ভালো। আর যারা জ্যোতিষচর্চা করছেন আমি বলবো তাদের জ্যোতিষ বিষয়ে যে জ্ঞান তার গভীরতাটা আরেকটু বেশি বৃদ্ধি পাবে এবং এই বিষয়ে আমার মনে হয় আপনাদের আর একটু ভালো হবে। তাহলে আজকে আমরা জানি কেতু গ্রহ কী। বাস্তবে আমরা এই যে বিভিন্ন গ্রহ সম্বন্ধে তার মহাকাশ জগতে তাদের একটা অস্তিত্ব রয়েছে, কিন্তু বাস্তবে কেতু বা রাহু এদের কিন্তু কোনো রকমের অস্তিত্ব নেই। এর আগে একটি ভিডিওতে আমি কেতু বা রাহু গ্রহ কি সেটা আমি খুব পরিষ্কারভাবে একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি। আজকে ভিডিওতে আমি কিন্তু সেই বিষয়ে খুব একটা যাচ্ছি না। সোজা কথায় বাস্তবে এর কোনো অস্তিত্ব নেই, কিন্তু জ্যোতিষশাস্ত্র বিচারের ক্ষেত্রে এ দুটিকে গ্রহ হিসেবে, বিশেষ করে ছায়া গ্রহ হিসেবে বোঝানো হয়ে থাকে বা বলা হয়ে থাকে, এবং তার অস্তিত্ব না থাকলেও তার ফল আমরা কিভাবে পেতে পারি সেটা নিয়েও কিন্তু বিভিন্ন বিতর্ক রয়েছে। আমি সেই কন্ট্রোভার্সির মধ্যে না গিয়ে আজকে আমি ফললাভের কথা আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রথম কথা হচ্ছে, এটিকে একটি ব্লাইন্ড প্ল্যানেট, অন্ধ গ্রহ হিসেবে আমরা ধরে নিই। যতগুলো ম্যালিফিক প্ল্যানেট রয়েছে অর্থাৎ অশুভ গ্রহ রয়েছে তার মধ্যে কিন্তু রাহু কেতু অন্যতম। এরা কি সবসময়, প্রশ্ন থাকতে পারে, এরা কি সবসময় খুব খারাপ ফল দিয়ে থাকে? না, এরা অনেক ভালো ফল আমাদেরকে দেয়, কিন্তু আমি সেদিকে না গিয়ে আমি বলছি যে এই যে কেতু গ্রহ, এই কেতু গ্রহ যদি লগ্নভাবে অবস্থান করে, অর্থাৎ লগ্নভাব কোনটি প্রশ্ন থাকবে। লগ্নভাব হলো যেভাবে অনেশ্বর দেওয়া থাকে, সেটি হলো আপনার জন্মছকের লগ্নভাব, অর্থাৎ 1 নম্বর ভাব। তাহলে 1 নম্বর ভাব আমাদেরকে কি বোঝায়? আমাদের বোঝায় এই গলা থেকে মাথা পর্যন্ত এই যে অংশটি, এই অংশটিকে এক কথায় মুখমণ্ডল, মস্তকের পুরো অংশটিকেই আমরা লগ্নভাব হিসাবে চিহ্নিত করে থাকি। তাহলে লগ্নভাব, তাহলে মাথার মধ্যে কি পড়ছে? ব্রেন বা মস্তিষ্ক, সমস্ত নার্ভাস সিস্টেমের মূল হেড অফিস বলা যেতে পারে। এই যে আমরা কথা বলছি, এই যে আমাদের চিন্তন, এই যে আমাদের দর্শন, এই যে সব কিছুই পরিচালন, আমাদের যে শরীরের যে মুভমেন্ট, আমাদের যে শরীরের যে অপারেটিং সিস্টেম, সমস্ত কিছুই কিন্তু মাথা থেকে নিয়ন্ত্রিত হয়। সেই মস্তকে অর্থাৎ লগ্নভাবে যদি কেতু থাকে তাহলে কি হতে পারে? সাধারণত যা হতে পারে, আমাদের যে বুদ্ধি, আমাদের যে ইন্টেলেকচুয়ালিটি, আমাদের যে বুদ্ধিমত্তার প্রকাশ, সেখানে একটা জড়বুদ্ধি সম্পন্ন প্ল্যানেট কেতু, এই রকমের প্ল্যানেটের যদি অ্যাসপেক্ট বা তার অস্তিত্ব আমরা সরাসরি এখানে দেখতে পাই, তাহলে স্বাভাবিকভাবেই আমাদের যা হতে পারে
এই গলার থেকে অর্থাৎ মুখমণ্ডল এবং মস্তিষ্কর এই যে পার্টগুলো রয়েছে এই অংশের কোনো না কোনো জায়গাতে তার কিন্তু নেগেটিভ প্রভাব বা ছাপ কিন্তু রেখে যায়। এবং নেগেটিভ ছাপ যেমন এটা যদি আমাদের হতে পারে যে যে জাতক জাতিকার জন্মছকের লগ্নভাবে কেতু থাকবে সহজেই কিন্তু স্বাভাবিক যে চিন্তাভাবনার যে প্রকাশ সেটা করতে কিন্তু বাধা দিতে পারে। চুল ওঠার সমস্যা হতে পারে, বিভিন্ন রকমের মানসিক জড়বুদ্ধির একটা যে অভিব্যক্তি যা প্রকাশ, আমরা যাকে অনেক সময় স্পেশাল চাইল্ড হিসেবে বিবেচনা করি, আপনারা জানেন, মানে স্বাভাবিক বুদ্ধিমত্তার প্রকাশের থেকে যে সমস্ত শিশুদের স্বাভাবিক বুদ্ধিমত্তার প্রকাশ একটু কম থাকে, সাধারণত কেতু কিন্তু তার একটা অন্যতম কারণ। কেতুর একটা কিন্তু পজিটিভ দিক রয়েছে, সেই পজিটিভ দিকটি হলো আমাদের যে আধ্যাত্মবাদিকতা, আধ্যাত্মবাদ, ঈশ্বরের প্রতি বিশ্বাস, চেতনা, এই যে আমরা জ্যোতিষ চর্চা করছি, এই জ্যোতিষ চর্চার ক্ষেত্রেও কিন্তু বা ঈশ্বরের প্রতি অনুরাগ, ধর্মচারণ, ধর্মীয় শাস্ত্রের প্রতি তাদের যে একটা ডিভোটি, আত্মবিশ্বাস, আত্মত্যাগ, তার প্রতি যে তাদের একটা দরদ, অনুভবের যে গভীরতা, ব্যাপ্তি, সব কিছুর জন্যই কিন্তু কেতুর একটা পজিটিভ দিকও রয়েছে। কেন কেতু ছাড়া কিন্তু আধ্যাত্মবাদ, তন্ত্র সাধনা, জ্যোতিষশাস্ত্রের অধ্যয়ন এটা কিন্তু খুব বেশি এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। তাহলে কেতুর যেমন ভালো দিক দেখলাম, কেতুর তেমন নেগেটিভ দিকটাও দেখলাম যাদের জন্মছকে লগ্নভাবে কেতু অবস্থান করছে। বলা হয় যে অনুভূতি অর্থাৎ আবেগের কিন্তু অনেকগুলো ব্যাখ্যা রয়েছে। যেমন কারো দুঃখে কাতর হওয়া, এটাও কিন্তু একটা আবেগের মধ্যে পড়ে, ভালো আবেগ। তাহলে এই যে আবেগের যে বহিঃপ্রকাশ, দরদ, কষ্ট পাওয়া, কারো দুঃখে দুঃখী হওয়া, এই যে সেন্স অফ হিউম্যানিটি, এগুলো প্রকাশ কিন্তু এই সমস্ত জাতক জাতিকাদের কিন্তু একটু অন্যান্য জাতক জাতিকাদের তুলনায় কম থাকে। এরপরে আমরা দেখব দ্বিতীয়ভাবে যদি কেতু থাকে তাহলে কেতু আমাদের কি ধরনের রেজাল্ট বা ফল দিতে পারে। দেখুন, দ্বিতীয়ভাবে যদি কেতু অবস্থান করে তাহলে কি হতে পারে। দ্বিতীয়ভাবে যেটা হয়, আমার দ্বিতীয় ভাব আমাদের কি নির্দেশ করছে? দ্বিতীয় ভাব আমাদের নির্দেশ করছে অর্থভাব, প্রাথমিক শিক্ষা, আত্মীয় কুটুম্ব, কথা বলা। তাহলে এই যে খাদ্যদ্রব্য গ্রহণ, তাহলে দেখুন দ্বিতীয়ভাবে যদি কেতু থাকে তাহলে কি হতে পারে, মূলত অর্থনৈতিক সংকট তার কিন্তু জীবনে আসতে পারে। জীবন তার চলছে, আয় উন্নতিও চলছে, হঠাৎ সাডেন তার কিন্তু অর্থ সংকট হতে পারে। সঞ্চিত অর্থর ক্ষেত্রে তার কিন্তু সমস্যা দেখা দিতে পারে। দেখা গেল ফিক্সড ডিপোজিট আছে, তিনি সেটা হঠাৎ বিনা প্রয়োজনে তিনি ভেঙে ফেললেন, সেই অর্থ কিন্তু তার অপচয় হয়ে গেল। আত্মীয় স্বজন, কুটুম্ব তার বাড়িতে কম আসতে পারে, আত্মীয় স্বজনের সঙ্গে তার কিন্তু সম্পর্ক খুব ভালো নাও থাকতে পারে, মুখে কথা বলার জড়তা তৈরি হতে পারে। তাহলে এই যে সমস্যাগুলো কিন্তু সেকেন্ড হাউস অর্থাৎ দ্বিতীয়ভাবে যদি কেতু থাকে তাহলে কিন্তু এই সমস্যাগুলো কিন্তু দেখা দিতে পারে। এক্ষেত্রে একটা পজিটিভ দিক রয়েছে, হঠাৎ অর্থপ্রাপ্তি, গোপন জায়গা থেকে অর্থ আসা, এই ধরনের ভালো দিকগুলো রয়েছে। আবার কি, এই কেতুর উপরে হঠাৎ দেখা গেল সেকেন্ড হাউসে কেতু বসে রয়েছে, বৃহস্পতি
সপ্তম দৃষ্টি দিয়ে অথবা পঞ্চম দৃষ্টি দিয়ে অথবা নবম দৃষ্টি দিয়ে সেই দ্বিতীয় ভাবের সঙ্গে একটা সম্পর্ক তৈরি করেছে। তাহলে কেতু দ্বিতীয়ভাবে যে অশুভত্ব সেটা কিন্তু অনেকটাই কমে যাবে। যে নেগেটিভ কথাগুলো বললাম কেতুর দ্বিতীয় ভাবের, সেই জায়গাটা কিন্তু অনেক বেশি রিপেয়ার হয়ে যাবে, কম হবে। তাহলে লগ্নভাবে কেতুর ফল আপনারা শুনলেন, দ্বিতীয়ভাবেরও আলোচনা করলাম। এখন এইভাবে একদম দ্বাদশ ভাব পর্যন্ত আপনাদের সঙ্গে আলোচনা করব এবং এখন আলোচনা করব তৃতীয়ভাবে কেতু যদি থাকে তাহলে আমাদেরকে কি ধরনের ফল, তৃতীয়ভাবে কেতু থাকলে কি হতে পারে। তৃতীয় ভাব আমাদের কি নির্দেশ করছে? ভাই বোন, আমাদের হাত, কমিউনিকেশন, এই ব্যাপারগুলো। তৃতীয়ভাবে কেতু থাকলে যেটা হয়, যে জাতকের বা জাতিকার জন্মছকে তৃতীয়ভাবে কেতু থাকবে, প্রায় দেখা যায় তার ভাই বোন বা কাজিনদের সঙ্গে কোনো নাভাবে তাদের মানসিক দূরত্ব তৈরি হয়। এই জাতককে সমাজের অনেকেই অহেতুক, তিনি কোনো ত্রুটি বিচ্যুতি না করলেও তাকে প্রায়শই অনেকে পছন্দ করেন না, আত্মীয় স্বজনরা তো নয়। তাহলে এই যে একটা বিষয় তার মধ্যে আমরা কিন্তু লক্ষ্য করি। এই জন্য অনেকে তাকে অসামাজিক বলে থাকেন। তিনি হয়তো কোনো ত্রুটি বিচ্যুতির মধ্যে নেই, অথচ সাধারণভাবে তাকে সবাই কিন্তু বিনা কারণেই অপছন্দ করে থাকেন। তো এই যে ঘটনা, এই বিষয়গুলো কিন্তু ঘটতে পারে। এই ধরনের জাতক জাতিকারা একটু কূটবুদ্ধি সম্পন্ন মানুষ হন। কূটবুদ্ধি মানে তীক্ষ্ণ বুদ্ধি। যে কোনো বিষয় তারা কিন্তু খুব ঘুরিয়ে পেঁচিয়ে গভীরে গিয়ে বিশ্লেষণ করেন। বুধ এবং শুক্র, খুব ভালো করে মনে রাখবেন, আমি ভাবগুলো বলার সঙ্গে সঙ্গে কোন কোন প্ল্যানেটের সঙ্গে কি সম্পর্ক তৈরি হলে পরে সেই জাতক জাতিকার কি ধরনের রেজাল্ট হতে পারে, এই ধরনের ডিসকাস কিন্তু আমি আপনাদের সঙ্গে করব। তাই ভিডিওটা খুব মন দিয়ে শুনবেন, আপনাদের কাজে লাগবে। তাহলে তৃতীয়ভাবে কেতু রয়েছে, আমরা বুঝে নেব যে সেই জাতক কিন্তু স্বাভাবিক অন্যান্য ন্যাচারাল মানুষদের তুলনায় একটু গভীরভাবে বিশ্লেষণ করবেন বিষয়টাকে, অর্থাৎ যেটাকে আমরা কূটবুদ্ধি সম্পন্ন ব্যক্তি হিসাবে চিহ্নিত করে থাকি। এই তৃতীয়ভাবে কেতুর উপরে যদি বুধ কিংবা শুক্রের কোনো দৃষ্টি থাকে, বুধের কি দৃষ্টি থাকতে পারে? সপ্তম ভাবের দৃষ্টি, শুক্রেরও সপ্তম ভাবের দৃষ্টি। তাহলে সেই জাতক কিন্তু বিশেষ করে হিসেব নিকেশ বা প্র্যাকটিক্যাল এইসব কিছু করার ক্ষেত্রে তার কিন্তু দক্ষতা থাকতে পারে। আর একটা কথা বলি যে আধ্যাত্মবাদের ক্ষেত্রে তার যে ডেভেলপমেন্ট বা উন্নতি থার্ড হাউসে কেতু থাকার ফলে সেটা কখন সম্ভব? যদি বৃহস্পতি এবং স্যাটার্ন, শনি, জুপিটার অ্যান্ড স্যাটার্ন, এই দুটো গ্রহের দৃষ্টি যদি আমরা থার্ড হাউসের উপরে, ওই কেতুর উপরে দেখি, তখন আমরা বুঝবো যে এই জাতক কিন্তু আধ্যাত্মবাদের ক্ষেত্রেও কিছুটা উন্নতি করতে পারবে। খুব বেশি বড় দূরে না গেলেও সাময়িক কিছুটা দূর কিন্তু তিনি যেতে পারবেন। এরপরে আমরা চতুর্থভাবে কেতু থাকলে কি ভালো এবং খারাপ ফল হতে পারে সেটা আমি আপনাদের সঙ্গে আলোচনা করছি। চতুর্থ ভাব, চতুর্থ ভাব কি নির্দেশ করে? চতুর্থ ভাব নির্দেশ করছে মা, অর্থাৎ মাতা, বাড়ি, গাড়ি, সুখ স্বাচ্ছন্দ্য, মেডিসিন, এই যে বিষয়গুলো রয়েছে এগুলো কিন্তু আমরা ফোর্থ হাউস থেকে বিচার করে থাকি।
তাহলে চতুর্থভাবে কেতু, এটা কিন্তু একটি ভীষণ অশুভ যোগ। ভালো করে মনে রাখবেন, চতুর্থভাবে কেতু একটি দারুণ অশুভ যোগ। কেন? প্রথম কথা হচ্ছে, মা সন্তানকে সবচেয়ে বেশি স্নেহ, আদর, যত্ন ইত্যাদি করে থাকেন। তাহলে 4th হাউসে যদি কেতু থাকে, দেখবেন প্রায়ই সেই জাতকের সঙ্গে তার মায়ের সম্পর্ক কিন্তু খুব বেশি মধুর হয় না, কিন্তু সন্তানের সঙ্গে মায়ের সম্পর্ক সবসময় কিন্তু খুব মধুর হওয়ার কথা। কেন? মা তার সন্তানকে স্নেহ করবেন, এটিই কিন্তু স্বাভাবিক কথা। তাহলে 4th হাউসে কেতু কিন্তু এই ধরনের একটা নেগেটিভ রেজাল্ট দিয়ে থাকে। 4th হাউস ইন্ডিকেট করছে বাড়িঘর, সম্পত্তি, প্রপার্টি। 4th হাউসে কেতু থাকলে কিন্তু দেখা যায় যে তার নিজের বাড়ি থাকতেও কিন্তু তাকে অন্য বাড়িতে ভাড়া থাকতে হতে পারে। জমি জায়গা সম্পর্কিত মামলা মোকদ্দমা, লিটিগেশন, গণ্ডগোল এগুলো তৈরি হতে পারে। 4th হাউস ইন্ডিকেট করছে মেডিসিন। অনেক সময় দেখবেন ডাক্তারবাবু আপনার ট্রিটমেন্ট করার সময় ভুল মেডিসিন দিয়ে ফেললো, আপনার অনেক ক্ষতি হয়ে গেল। তাহলে এই যে ব্যাপারগুলো, আপনি গাড়ি কিনেছেন, গাড়ি 4th হাউসে কেতু রয়েছে, সেই গাড়ি অ্যাক্সিডেন্ট করতে পারে, বা সেই গাড়ি নিয়ে আপনি আইনি ঝঞ্ঝাটে জড়িয়ে পড়তে পারেন। তাহলে এই যে ব্যাপারগুলো রয়েছে, এগুলো কিন্তু আমরা 4th হাউস থেকে আন্দাজ করতে পারি, বা এই 4th হাউস রিলেটেড এই যে সমস্যা, সেগুলো কিন্তু আমাদের আসতে পারে 4th হাউসে কেতু যদি থাকে। এরপরে আমরা আলোচনা করব পঞ্চম ভাব বা 5th হাউস। হ্যাঁ, একটি কথা বলা হয়নি, সেটা বলে নিই। চতুর্থভাবে কেতু রয়েছে, সেই কেতুর সঙ্গে যদি বৃহস্পতি, শুক্র এবং চন্দ্রের সম্পর্ক থাকে, তাহলে এতক্ষণ ধরে যে নেগেটিভ কথাগুলো বলছিলাম, ফলের কথা, সেগুলো কিন্তু অনেক হ্রাস পেতে পারে এবং তার জীবন কিন্তু অনেক বেশি সহজ সরল হয়ে উঠতে পারে। কেতু পঞ্চমে থাকলে পরে সেই জাতককে কিন্তু প্রচুর পরিশ্রম করতে হয়। তার চেষ্টা, অধ্যবসায় প্রচুর থাকলে পরে, অর্থাৎ তাকে প্রচুর সংগ্রামের মধ্য দিয়ে কিন্তু জীবনে সাকসেস পেতে হয়। তার জীবনের সফলতা আসার ক্ষেত্রে আত্মীয় স্বজন, এমনকি নিজের পিতাও কিন্তু খুব বেশি সাহায্য করেন না বললেই চলে। সন্তানের দিক থেকেও কিন্তু আঘাত আসতে পারে। সন্তান ক্ষেত্রেও অনেক সময় শুভ হয় না। প্রজনন ক্ষেত্র, উদর বা পেটের সমস্যা থাকতে পারে। তবে একটা কথা, কেতু কিন্তু কোনো মানুষকে একদম নিঃস্ব করে দেয় না। অর্থকষ্ট থাকতে পারে, কিন্তু একটা সময় মধ্য বয়সের পরে সেই জাতকের অনেক সময় একটু তিনি একাকী হয়ে পড়তে পারেন, নিঃসঙ্গ জীবনযাপন তাকে করতে হতে পারে। দ্বিতীয়ত হচ্ছে এই যে তাকে অনেক বেশি সঞ্চয়ই করে তোলে, অর্থাৎ প্রথম জীবনে কারো সাহায্য না পেলেও নিজের অনেক কষ্ট করে সে কিন্তু জীবনে অনেক বড় হয়, এবং শেষ জীবনে তার কিন্তু আর্থিক সচ্ছলতা তার কিন্তু আসে, অর্থাৎ তিনি অনেক বেশি সম্পদের সঞ্চয় করতে পারেন। তাহলে এই ভালো দিকগুলো কিন্তু পঞ্চমভাবে কেতু থাকার ফলে হতে পারে। নেগেটিভ দিক যেটা, সেটা হচ্ছে আত্মীয় স্বজনের সঙ্গে ভালো সম্পর্ক থাকে না, সন্তান ক্ষেত্র একটু ডিস্টার্ব থাকতে পারে, একাকিত্ব জীবন তাকে ভোগ করতে হতে পারে। তাহলে এই বিষয়গুলো ছাড়া পঞ্চমভাবে কেতু নিয়ে কিন্তু খুব বেশি চিন্তা করার নেই। একদিকে আমি বলবো ভালো, কেন কারোর প্রতি সে ডিপেন্ডেন্ট থাকে না, সে নিজের জীবনকে তৈরি করবার জন্য প্রচুর পরিমাণে কিন্তু সে পরিশ্রম করে। আমি বলবো এটা একটা পজিটিভ দিক। ষষ্ঠ ভাব
ষষ্ঠ ভাব হচ্ছে ঋণ, শত্রুতা, রোগ ভোগের ভাব। ষষ্ঠ ভাব থেকে কিন্তু চাকরি হয়। প্রতিযোগিতামূলক চাকরির প্রধান ভাব হচ্ছে কিন্তু ষষ্ঠ ভাব। যাদের ষষ্ঠ ভাবে কেতু থাকে সাধারণত দেখবেন তারা একটু নিরামিষভোজী আহার খেতে পছন্দ করেন, অর্থাৎ আমিষযুক্ত তেল ঝালযুক্ত খাবার তারা কিন্তু খান না। কেন? তেল ঝালযুক্ত খেলেই তাদের কিন্তু হজমের সমস্যা তাদের দেখা যায়। দেখা গেল কেউ ঋণ নিয়েছেন, ঋণ তিনি কোনো কারণে হয়তো শোধ করতে পারলেন না, ব্যাংক এসে কিন্তু তার বাড়িটা জব্দ করে নিতে পারে। অর্থাৎ ঋণ নেওয়ার পর ঋণ নেওয়ার জন্য তিনি কিন্তু আইনি সমস্যা বা জটিলতার মধ্যে জড়িয়ে পড়তে পারেন। ক্রনিক ডিজিজ তার কিন্তু থাকারই একটা স্বাভাবিক কথা। ক্রনিক ডিজিজ কিন্তু সেই সমস্ত মানুষের কিন্তু থাকে। এবার এগুলো থেকে তাহলে কি আমরা এটা বলবো? এই প্রশ্নটা তো আপনাদের মধ্যে থাকবে যে ষষ্ঠভাবে কেতু থাকলে সবারই কি এইগুলো হবে? না। ভাব ষষ্ঠভাবে কেতু রয়েছে, এক একজন জাতকের জন্মছকে এক এক রকম পরিবেশ থাকে। দেখা গেল ষষ্ঠভাবে কেতু রয়েছে, সেই ষষ্ঠভাবে কেতুর সঙ্গে অনেক পাপগ্রহ যুক্ত রয়েছে, তাহলে সেই জাতক সাধারণভাবেই কিন্তু নানা রকম জটিলতা সমস্যার মধ্যে তিনি কিন্তু পড়বেন। গুপ্ত শত্রুতা থাকবে, পুলিশি ঝামেলা, আইনি সমস্যা, ডিভোর্স, এই ধরনের ঘটনা ইনসিডেন্ট কিন্তু তার জীবনে ঘটতে পারে। কিন্তু সেই ষষ্ঠভাবে কেতুর সঙ্গে যদি বৃহস্পতি, স্যাটার্ন বা এই ধরনের শুভ গ্রহ এদের সম্পর্ক থাকে তাহলে কিন্তু সবসময় কিন্তু তাদের নেগেটিভ রেজাল্ট আসবে না, তারা কিন্তু অনেক বেশি ভালো থাকবে খুব খারাপ হওয়ার থেকে। তাহলে এই ব্যাপারগুলো আপনাদেরকে কিন্তু মাথায় রাখতে হবে যে ষষ্ঠভাবে কেতু থাকলেই সমস্ত জাতকের জন্মছকে একই ফল দেবে তা কিন্তু নয়। কোন গ্রহ দৃষ্টি দিচ্ছে, সেই গ্রহ সেই জাতকের জন্মছকের প্রেক্ষিতে কী ধরনের প্রভাব বিস্তার করতে পারে, ডিগ্রিগতভাবে বা অন্যান্যগতভাবে তিনি কতটা শক্তিশালী, বিভিন্ন প্যারামিটার রয়েছে, সমস্ত কিছু দেখে কিন্তু আমাদেরকে বিশ্লেষণ করতে হবে। তাই দুম করে একটা রেজাল্ট বা ফল কিন্তু আমরা বলবো না, বা আমাদের কিন্তু বলাও ঠিক হবে না। এই যে আপনাদের সঙ্গে আজকে কেতু নিয়ে আলোচনা করছি, ভিডিওটি খুব মন দিয়ে শুনবেন, দেখবেন যে আপনারা যখন জ্যোতিষ চর্চা করবেন দেখবেন আপনাদের ওই জন্মছক বিচার করতে অনেক বেশি সহজ হয়ে যাবে। বা যারা জ্যোতিষ চর্চা করছেন না অথচ জন্মছকে আপনারা কিছুটা জানেন, আন্দাজ করে বুঝতে পারেন, তারাও কিন্তু নিজেরাই এই ফল নিজেরাই কিন্তু অনেকটা আমার এই ভিডিওগুলো শুনলে পরে আপনারা নিজেরাই আন্দাজ করতে পারবেন যে কী ধরনের ফল আপনার এই জন্মছকে থেকে হতে পারে। এখন আলোচনা করব সপ্তম ভাব। তাই শুনুন, সপ্তম ভাবে কেতু থাকলে পরে কী ধরনের ফল দিতে পারে। সপ্তম ভাব, সপ্তম ভাব থেকে আমরা দেখব তলপেট, অ্যাবডোমেন, নাভির নিচের অংশ, দেখব বীর্য, দেখব বিবাহের স্থান, দেখব ব্যবসা বাণিজ্য। তাহলে আমাদের সাধারণত সপ্তম ভাবে যদি কেতু থাকে, অর্থাৎ সপ্তম ভাবটি বললাম, এতগুলো যে বিষয় বললাম, তাহলে সেই সপ্তম ভাবে যদি কেতু থাকে তাহলে কি হতে পারে? বিবাহের সম্বন্ধ বারবার ভেঙে যেতে পারে, বিবাহ বিলম্ব হতে পারে, বিবাহ হওয়ার পরে সেই বিবাহ ডিভোর্স হয়ে যেতে পারে, বিবাহ নিয়ে মামলা মোকদ্দমা হতে পারে, বিবাহ নাও হতে পারে। তাহলে এতগুলো ঘটনা কিন্তু ঘটতে পারে। আর কি হতে পারে? অ্যাবডোমেনে বা তলপেটে কোনো রকমের অপারেশন, সমস্যা, হিডেন কোনো ডিজিজ যেটা ডাক্তারবাবু ঠিক মতো ধরতে পারছেন না,
ভুল ট্রিটমেন্ট হওয়া, বীর্যের ক্ষেত্রে তার গঠন সেখানে কোনো ডিস্টার্ব থাকা, পার্টনারশিপ বিজনেস হবে কি না, পার্টনারশিপ ব্যবসা করার ক্ষেত্রে বিভিন্ন রকমের জটিলতা। তাহলে এই যে বিষয়গুলো রয়েছে, সপ্তম ভাব নির্দেশ করছে প্রমোশন, পদোন্নতি। সেই প্রমোশন বা পদোন্নতিতে বাধা রয়েছে কিনা দেখা যায় যে সমস্ত যোগ্যতা রয়েছে, নিচের জন প্রমোশন পেয়ে উপরে উঠে গেল, অথচ যিনি অনেক বেশি সিনিয়র, অনেক বেশি দক্ষ, অনেক বেশি এক্সপ্রি, অথচ তার কিন্তু প্রমোশনটা আটকে আছে, হচ্ছে হবে, ফাইল চলে গেছে। তাহলে এই সবগুলোই কিন্তু কেতুর একটি নেগেটিভ প্রভাব। এবার কেতুর এই নেগেটিভ প্রভাব অনেকাংশে কমিয়ে দিতে পারে কে? সেটি হচ্ছে স্যাটার্ন, জুপিটার। তাহলে তাদের দৃষ্টি বা শুভ গ্রহের দৃষ্টি যদি এই কেতু সপ্তম ভাবের কেতুর উপরে থাকে, তাহলে কিন্তু কেতুর যে সমস্ত সপ্তমভাবে নেগেটিভ রেজাল্টের কথা বললাম, সেগুলো কিন্তু অনেকাংশে কমে যেতে পারে, বা এটাই কিন্তু হওয়া স্বাভাবিক। এরপরে আমরা আলোচনা করব অষ্টম ভাবে কেতু থাকলে আমরা কেমন ফল পাব। হ্যাঁ বন্ধুরা, আপনাদের একটা কথা একটু বলে দিই, যে ভিডিওটি যদি ভালো লাগে বা ভিডিও থেকে যদি আপনাদের কিছু আপনারা জানতে পারেন, তাহলে একটু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি আমি বলবো টেনে টেনে দেখবেন না, পুরোটা দেখুন, দেখবেন আপনাদের অনেক কাজে আসবে। অষ্টম ভাবে কেতু, অষ্টম ভাব, এই যে আমরা পড়াশুনো করি, সেই পড়াশুনোর ক্ষেত্রে যে রিসার্চ, গবেষণা, সেটা কিন্তু অষ্টম ভাবের সাপোর্ট না থাকলে হয় না। সেদিক থেকে অষ্টম ভাবে যদি কেতু থাকে, প্রথমে একটু প্লাস পয়েন্টের কথা বলি, তাহলে কি হতে পারে যে সেই জাতক কিন্তু হিডেন নলেজ, অর্থাৎ তন্ত্রমন্ত্র, আধ্যাত্মিকতাবাদ নিয়ে কিন্তু অনেক দূর পড়াশুনো করতে পারে, তিনি অনেক দূর কিন্তু এগিয়ে যেতে পারেন। এটা গেল এক। অষ্টমভাবে কেতু হঠাৎ অ্যাক্সিডেন্ট বা হঠাৎ হৃৎপিণ্ডের ক্রিয়া বন্ধ করে দেওয়ার মতো ঘটনা ঘটাতে পারে, যদি সেই অষ্টমভাবের কেতুর সঙ্গে শনি, মঙ্গলের মতো প্ল্যানেট যুক্ত হয়ে যায়। অষ্টমভাবে কেতু আপনার চিকিৎসাকে ঠিকমতো করতে দেয় না, চিকিৎসায় যে ত্রুটি বিচ্যুতি এনে দেয়। সম্পত্তি নিয়ে মামলা মোকদ্দমা, উত্তরাধিকার সূত্রে যে সম্পত্তি আপনার পাবার কথা ছিল, দাদু, পিতা বা তারও কোনো সম্পত্তি, বা পিতার সম্পত্তি বা মাতার দিক থেকে কোনো সম্পত্তি, সেই সম্পত্তি পাওয়ার ক্ষেত্রে জটিলতা তৈরি করে। দেখা গেল আপনি পাবেন, তার জন্য কিন্তু আপনাকে মামলা মোকদ্দমা, আইন আদালতের পেছনে ঘুরতে হবে। তাহলে এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো কিন্তু অষ্টম ভাবের কেতু কিন্তু করে থাকে। এটা একটা। এরপরে আমরা দেখব নবম ভাব। নবম ভাব থেকে আমরা কি রেজাল্ট পেতে পারি। আধ্যাত্মবাদিকতায় বা আধ্যাত্মবাদ নিয়ে চর্চা, এই সমস্ত বিষয়ে যদি এগিয়ে যেতে হয়, তাহলে কিন্তু নবম ভাবে কেতুর কিন্তু একটা অবদান রয়েছে। বৃহস্পতি, চন্দ্র, শনি, এদের সঙ্গে যদি নবমভাবে কেতুর সম্পর্ক থাকে, তাহলে অনেকটা ভালো ফল পাওয়া যায়। পিতার অল্প বয়সে, সেই জাতকের যখন বয়স কম থাকবে বা জাতিকার যখন বয়স কম থাকবে, সেই সময় কিন্তু তার পিতার শারীরিক অসুস্থতা বা কোনো রকমের জটিলতা সেই পিতার কিন্তু পড়তে পারে। তাহলে এই বিষয়গুলো কিন্তু আমাদের দেখা যায়। এরপরে আমরা আলোচনা করব দশম ভাব নিয়ে। 10th হাউস বা দশম ভাব। দশম ভাবে কেতু যদি থাকে, তার সঙ্গে যদি শুভ গ্রহ যুক্ত হয়, তাহলে সেই জাতক দেখবেন অনেকে
গুপ্তচর বিভাগে, গোয়েন্দা বিভাগে চাকরি পাচ্ছে, খুব বড় বড় পোস্ট হোল্ড করছে, পুলিশ, মিলিটারি বা এই ধরনের দপ্তরগুলোতে সিক্রেট এজেন্সি, এই এজেন্সির বড় বড় কর্তা তারা কিন্তু হতে পারেন। তো এই বিষয়গুলো কিন্তু রয়েছে। এছাড়া কিন্তু আর একটা নেগেটিভ পয়েন্ট বলি, দশমভাবে কেতু সেই জাতক জাতিকাকে কিন্তু ফৌজদারি মামলার মধ্যে যুক্ত করে ফেলতে পারে কোনো না কোনোভাবে। তাই দশমভাবে যাদের কেতু রয়েছে তারা একটু, আমি বলবো, ভালো হোক বা মন্দ হোক, তারা একটু যদি প্রতিকার করে নেন, আমার মনে হয় তাদের জীবনে অনেক বেশি ডেভেলপ হতে পারে। বিশেষ করে যে ধরনের সার্ভিসের কথা বললাম, এগুলো কিন্তু সমাজে একটা বেশ প্রেস্টিজিয়াস জব। তো এই জবগুলো প্রত্যেকটা মানুষই কিন্তু পেতে চায় বা পাওয়ার মতো মানসিকতা তাদের মধ্যে কিন্তু থাকে। দশমভাবে কেতু যদি খুব খারাপ অবস্থায় থাকে তাহলে সেই জাতককে কিন্তু খুব নিম্ন শ্রেণীর কাজ করতে পারে, কুলি, মজুর, শ্রমিক শ্রেণীর কাজও কিন্তু করতে হতে পারে যদি খুব খারাপ অবস্থায় থাকে। ভালো প্ল্যানেটের যদি, ভালো শুভ গ্রহের যদি সাপোর্ট না পায়। তবে এরপরে আমরা আলোচনা করব একাদশ এবং দ্বাদশভাবে কেতু থাকলে পরে আমরা কি রেজাল্ট পেতে পারি। একাদশ ভাবের কেতু থাকলে পরে জাতকের বন্ধুবান্ধব প্রায় না থাকাই সম্ভব, বা যদি বন্ধুবান্ধব থাকেও তারা কিন্তু ভীষণ নিচু মানসিকতার, দুষ্ট বুদ্ধিসম্পন্ন, কূট বুদ্ধিসম্পন্ন তারা বন্ধু হয়ে থাকেন। অর্থাৎ অতি নিম্ন শ্রেণীর বন্ধু কিন্তু সেই জাতকের হয়ে থাকে। তো এই সমস্ত বন্ধুবান্ধব খুব একটা ভালো নয়। এই সমস্ত বন্ধুবান্ধবদের কুকর্মের ফলও কিন্তু ওই জাতক জাতিকাকে কিন্তু ভোগ করতে হতে পারে। এরপরে অন্তিম এবং শেষ যে ভাব, সেটি হচ্ছে দ্বাদশ ভাব। এই দ্বাদশ ভাবে কেতু থাকলে কি হয়? দ্বাদশ ভাবে কেতু থাকলে কি হয়? অত্যাধিক ব্যয় বেড়ে যায়, দারিদ্রতা তাকে কিন্তু আষ্টে পৃষ্ঠে ঘিরে রাখে। বিদেশ যাত্রা বা অন্যান্য ক্ষেত্রে সুযোগ এলেও কিন্তু অনেক সময় তার অনেক রকমের জটিলতা বা সমস্যা তৈরি হয়। শয্যা সুখের ক্ষেত্রেও কিন্তু বিভিন্ন রকমের ডিসপুট বা মানসিক যে স্যাটিসফ্যাকশন, সেটাও কিন্তু নাও আসতে পারে। বন্ধুরা, এতক্ষণ ধরে আপনাদের সঙ্গে আমি 12টি ভাবে কেতু থাকলে কোনভাবে কী ধরনের রেজাল্ট আসতে পারে সেই নিয়ে আলোচনা করলাম। তাহলে আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। নমস্কার, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আর ডেসক্রিপশন বক্সে গিয়ে আপনারা দেখুন, এই রাহু কেতু নিয়ে আমি এর আগে অনেক ভিডিও করেছি। যদি কোনো ভিডিও আপনাদের জানার থাকে বা মনের মতো হয়, সেগুলো আপনারা দেখতে পারেন। এছাড়াও অনেক গুরুত্বপূর্ণ গোল্ডেন অ্যাস্ট্রোলজিক্যাল রুলস এখানে দেওয়া রয়েছে, যেটি স্বাভাবিকভাবে আপনি বাজার চলতি কোনো বইয়ে পাবেন না, এটা ধরেই আপনি এগোতে পারেন। তো সেদিক থেকে আমি বলবো আপনারা ঠকবেন না, এখান থেকে আপনাদের কিছু না কিছু প্রাপ্তি ঘটবে, এটা আমার আত্মবিশ্বাস। আজকে এখানে শেষ করছি। নমস্কার, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। পরে আবার আপনাদের সঙ্গে আমার দেখা হচ্ছে।